বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস করতে যাচ্ছি। তো দেখো, সে সপ্তম অধ্যায়ের ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। আজকে লাস্ট ক্লাস তোমাদের। তো এই অধ্যায় এই এই আজকের পড়ায় আমরা দেখো যেটা করব সেটা হচ্ছে প্রতিধ্বনি। হ্যাঁ, শব্দের দেখো প্রতিধ্বনি কি সেই সম্পর্কে আমরা এখন জানবো। দেখো হচ্ছে আমরা যখন হচ্ছে দুইটা দেওয়াল বা দুটো ওয়ালের মাঝখানে দাঁড়াই এবং জোরে শব্দ করি, তখন কিন্তু গুম গুম করে একটা শব্দ হয়, তাই না? তো এই গুম গুম শব্দটা আমরা কিন্তু মানে প্রতিধ্বনি হওয়ার যে ঘটনাটা সেটা কিন্তু এখানে ঘটে না। কারণ হচ্ছে কি জানো, যে আসলে আমাদের শব্দ যদি আবার পুনরায় শুনতে হয় তাহলে একটা ন্যূনতম সময় দিতে হয়। সে সময়টা কতটুকু, সেটা হচ্ছে দেখো যে 1/10 সেকেন্ড। তার মানে কি, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় পরে যদি আমাদের শব্দ আবার কানে আসে, তখন আমরা ওই শব্দটাকে আলাদা শব্দ হিসেবে বুঝতে পারবো। তো ব্যাপার হচ্ছে কি, দেখো যে 1/10 মানে 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত শব্দের রেশ আমাদের মস্তিষ্কে থেকে যায়। ঠিক আছে, শব্দের অনুভূতিটা আমাদের মস্তিষ্কে থেকে যায়। এই মস্তিষ্কে যতক্ষণ থেকে যাবে ততক্ষণ যদি ওই শব্দ আসে, তাহলে আমরা এই শব্দটাকে আলাদা করতে পারি না, যে কারণে আমরা প্রতিধ্বনি হিসেবে বুঝতে পারি না। ঠিক আছে, কিন্তু এই সময়ের পরে যদি এসে শব্দ আমাদের কানে পৌঁছায় তাহলে কিন্তু আমরা শুনতে পারবো। যেটা হচ্ছে ধরো বড় দেওয়াল আছে অনেক দূরে, ঠিক আছে, বেশ খানিকটা দূরে। তো বেশ খানিকটা দূরে যদি থাকে তখন তুমি এখান থেকে জোরে লাউডলি শব্দ করলে সেই শব্দটা কিছুক্ষণ পরে মনে হবে যে ওখান থেকে যেন আমার কথাটাই কেউ একজন বলতেছে। তার মানে কি, যে এই শব্দটা গেল আবার ফিরে আসলো, কিন্তু এই সময়ের ভিতরে আমার যদি 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় পার হয়ে যায়, তখনই আমি ওই শব্দটাকে আলাদা শব্দ হিসেবে বুঝতে পারবো। এ বাদে কিন্তু মনে হবে যেন সেই একই শব্দ, আমাদের কোনো আলাদা হয়নি। ঠিক আছে, তো প্রতিধ্বনি শুনতে হলে আমাদের কি ন্যূনতম একটা কি দূরত্বে থাকতে হবে বা ন্যূনতম একটা সময় পার করতে হবে। সেই ন্যূনতম সময় হচ্ছে কিন্তু এটা 0.1 সেকেন্ড পরে শুনলে ওই শব্দটা শোনা যাবে। তো সেইটার জন্য আমাদের দূরত্ব কতটুকু থাকলে হবে সেটা আমরা এখন দেখি। হ্যাঁ, খেয়াল করো, এইটা হচ্ছে কি সময়। আর দেখো বাতাস, যেহেতু বাতাসের মাধ্যমে তো আমাদের শব্দটা আসবে, তাহলে বাতাসের শব্দের বেগ হচ্ছে কত, 330 মিটার/সেকেন্ড। এখন আমাদের কতটুকু দূরত্বে থাকলে প্রতিধ্বনি শোনা সম্ভব? তাহলে দেখো এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা আমরা সূত্র জানি। তাহলে এখানে হচ্ছে কি 330 গুণ 0.1, ঠিক আছে, এত মিটার। তাহলে এখানে কিন্তু হচ্ছে 33 মিটার। খেয়াল করো, এই 33 মিটার দূরে যদি কেউ থাকে, তাহলে কি প্রতিফলক থেকে খেয়াল করতে হবে যে দেওয়াল বা একটা পাহাড় বা একটা বন বা একটা যে কোনো কিছু যদি সামনে থাকে, ঠিক আছে, তো প্রতিফলক, এটা হচ্ছে প্রতিফলক। প্রতিফলকটা আসলে কি, আমি যদি এখান থেকে শব্দ করি, সেই শব্দটা ওখানে যে বাধা পাবে, বাধা পেয়ে সেটা যদি আমার কাছে আবার ফিরে আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রতিফলকে বাধা পেয়ে প্রতিফলিত শব্দটা আবার আমার কাছে ফিরে আসছে। ঠিক আছে, তো এই ফিরে আসাটাই হচ্ছে প্রতিফলন। ঠিক আছে, তো এই প্রতিফলন হলে যদি আমরা কি এই 0.1 সেকেন্ডের পরে এই শব্দটা শুনি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা একটা প্রতিধ্বনি। ঠিক আছে, তো প্রতিধ্বনি হতে গেলে বা প্রতিধ্বনি শুনতে হলে আমাদের কি লাগবে, এই 33 মিটার দূরে থাকতে হবে কি থেকে, প্রতিফলক থেকে। ঠিক আছে, তো এখন প্রতিফলক থেকে 33 মিটার দূরে থাকা লাগবে, এটা কিন্তু সঠিক না। কারণ এটা হচ্ছে আমাদের অর্ধেক দূরত্ব হলেই হবে। কারণ কি, মানে খেয়াল করো যে এখানে যদি আমরা 33কে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 16.5 এত মিটার। তো এত মিটার দূরে থাকলেই চলবে। কারণ হচ্ছে কি, যে এখান থেকে দেখো শব্দ যাবে অর্ধেক দূরত্ব অতিক্রম করলো, আর শব্দ আসতে আর অর্ধেক দূরত্ব অতিক্রম করলো। মোট দূরত্ব কিন্তু কত হলো, 33 মিটার হলো। কিন্তু আমাদের 16.5 মিটার দূরে যদি দেওয়ালটা থাকে বা প্রতিফলকটা থাকে, তাহলেই কিন্তু প্রতিফলন বা প্রতিধ্বনি শোনা কিন্তু আমাদের সম্ভব। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এইটুকু কমপক্ষে দূরত্ব কিন্তু 16.5 হতে হবে। এসে বেশি হলে আমরা শুনতে পারবো, কিন্তু এসে কম হলে কিন্তু আর শব্দের প্রতিধ্বনি শোনা সম্ভব না। কারণ হচ্ছে কি, ওই শব্দটা আমার কানে কিন্তু ঠিকই আসবে, কিন্তু ওই শব্দটাকে আমরা আলাদা করতে পারবো না মূল শব্দ থেকে। ঠিক আছে, এই কারণে কিন্তু প্রতিধ্বনি আমরা শুনতে পাই, বাট হচ্ছে আমরা বুঝতে পারি না যে এটা আলাদা কোনো শব্দ। ঠিক আছে, কারণ ওই 10 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের সময়ের ভিতরে আবার আমার কানে ওই শব্দটা চলে আসে। তো এইটাই হচ্ছে ঘটনা, যে এই কারণে আমরা প্রতিধ্বনি শুনতে পারি না। তাহলে প্রতিধ্বনি শুনতে হলে আমাদের কি করতে হবে, 16.5 সেকেন্ড
5 মিটার, ঠিক আছে, দূরত্বে কি থাকতে হবে, প্রতিফলক থেকে আমাদের দূরে থাকতে হবে, তাহলেই কিন্তু এটা শোনা সম্ভব। খেয়াল করো, এরপরে দেখো যে বাদুড়ের চোখ আছে, ঠিক আছে, এবং দেখো সেই চোখে বেশ ভালো কিন্তু দেখতে পারে। তারপরেও দেখো কি করে, বাদুড় হচ্ছে কি এই প্রতিধ্বনি ব্যবহার করে, এবং প্রতিধ্বনি ব্যবহার করে সে কিন্তু কি রাতে হচ্ছে পথ চলে, ঠিক আছে, পথ চলে মানে হচ্ছে উড়ে যায়। আচ্ছা দেখো, বাদুড় দেখো ওড়ার সময় তার কণ্ঠস্বর থেকে তৈরি করে শব্দ। হ্যাঁ, দেখো সামনে কোনো কিছু যদি থাকে, মানে প্রতিফলক যদি থাকে, সেখানে দেখো বাধা পেয়ে কি করে, কিছুক্ষণ পরে সেই শব্দ তার কানে এসে পৌঁছায়। তো তার কানে যখন এসে পৌঁছায়, তখন সে বুঝতে পারে যে কত দূরে কোনো একটা কিছু আছে সামনে দূরে। তো তখন কি করে, সে হচ্ছে ওই জায়গা থেকে বাঁক নিয়ে অন্যদিকে চলে যায়, ঠিক আছে। তো এই শব্দটা দেখো যে এই শব্দটা কিন্তু হচ্ছে আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, আল্ট্রাসাউন্ডটা আমরা কিন্তু গতদিন পড়েছি। হ্যাঁ, এখন দেখো আল্ট্রাসাউন্ড কেন, এটা আমাদের 20,000 হার্টজের চেয়ে কিন্তু বেশি শব্দ, তার মানে 20 কিলো হার্টজ, এর চেয়ে কিন্তু বেশি শব্দ, তার মানে কত, 100 কে হার্টজ। হ্যাঁ, কিলো হার্টজ। তো 100 কিলো হার্টজের শব্দ করে কিন্তু বাদুড় কি করে, পথ চলে। তাহলে এই যে 100 কিলো হার্টজের শব্দ করতেছে, এই শব্দ কি আমরা শুনতে পারবো? নিশ্চয়ই কি পারবো না, কারণ আমরা গতদিন কিন্তু পড়েছি যে 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজ বা 20 কিলো হার্টজ বলতে পারো। তো 20 কিলো হার্টজ এর মাঝে যদি কোনো শব্দ থাকে তাহলে সেই শব্দটাই কিন্তু আমরা শুনতে পারবো, এর বাইরে কোনো শব্দ আমরা শুনতে পারবো না, যেহেতু এখানে 100 কিলো হার্টজ, ঠিক আছে। তো 100 কিলো হার্টজের শব্দ কিন্তু আমরা শুনতে পারবো না, এটা শুধুমাত্র কি বাদুড় শুনতে পারবে, বাদুড় এই শব্দটা করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো যে বাদুড় রাতের বেলা বা যখন পথ চলে, তখন সে কি করে, এইভাবে আল্ট্রাসাউন্ড পাঠিয়ে দেয়, পাঠিয়ে সেই শব্দ যখন প্রতিফলিত হয়ে আসে, তখন সে বুঝতে পারে সামনের দিকে কোনো কিছু আছে, এবং সেখান থেকে সে বাঁক নিয়ে অন্যদিকে চলে যায়। আচ্ছা, এরপরে দেখো শব্দের বেগ সম্পর্কে এখন আমরা পড়বো। তাহলে দেখো যে শব্দের বেগ মূলত হচ্ছে কি, শব্দের বেগ তাপমাত্রা দেখো বর্গমূলের সমানুপাতিক। খেয়াল করো, শব্দের বেগ হচ্ছে তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তো ব্যাপারটা কিরকম, দেখো যে বেগ সমানুপাতিক তাপমাত্রার বর্গমূল, ঠিক আছে। তো এখন দেখো যে এখানে হচ্ছে তাপমাত্রা টি এবং হচ্ছে বেগ হচ্ছে ভি, এবং এর বর্গমূলের দেখো সমানুপাতিক। তার মানে কি হচ্ছে যে তোমার তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, এখানে বেগও বৃদ্ধি পাবে। দেখো তাপমাত্রা কিন্তু সেলসিয়াস স্কেলে নয়, এটা হচ্ছে কেলভিন স্কেলে নিতে হবে। শব্দের বেগ দেখো শব্দের বেগ বাতাসের চাপের উপর দেখো নির্ভর করে না, তবে দেখো বাতাসের ঘনত্বের, হ্যাঁ, বর্গমূলের উপর দেখো ব্যস্তানুপাতিক ভাবেই নির্ভর করে। তাই বাতাসের দেখো জলীয় বাষ্প থাকলে বাতাসের দেখো ঘনত্ব কমে যায়, এবং দেখো সেই ক্ষেত্রে হচ্ছে শব্দের বেগ বেড়ে যায়। আচ্ছা, শব্দ একটি দেখো যান্ত্রিক তরঙ্গ। হ্যাঁ, তাহলে যান্ত্রিক তরঙ্গ কিন্তু আমরা এর আগে পড়েছি, যেটা হচ্ছে কি কঠিন তরল বা বায়বীয় কোনো মাধ্যম থেকে যদি এটা কি হয়, উদ্ভব হয়, তখন সেটাকে আমরা কি বলবো, যান্ত্রিক তরঙ্গ। তাহলে দেখো যে এটির মাধ্যমে কি করতে হয়, দেখো যে স্থিতিস্থাপকতার উপর দেখো নির্ভর করে, এটি মাধ্যমের স্থিতিস্থাপকতার উপরে নির্ভর করে। দেখো তরল এবং কঠিন পদার্থের প্রকৃতি বাতাস থেকে দেখো ভিন্ন, এবং স্বাভাবিক কারণেই হচ্ছে শব্দের বেগ সেখানে হচ্ছে ভিন্ন হবে, কারণ বাতাসের হচ্ছে প্রকৃতি ভিন্ন হয় বলেই, কঠিন বা তরল পদার্থের প্রকৃতি ভিন্ন হয় বলেই হচ্ছে কি শব্দের বেগও কিন্তু ভিন্ন হবে, ঠিক আছে। দেখো তরলের শব্দের বেগ বাতাস থেকে দেখো বেশি, এবং কঠিন পদার্থের শব্দের বেগ কিন্তু কিসের চেয়ে, তরলের চেয়েও বেশি। তার মানে আমরা কি বুঝতে পারলাম, সবচেয়ে বেশি হচ্ছে শব্দের বেগ কোথায়, কঠিন পদার্থ, তারপর হচ্ছে তরল পদার্থ, তারপর হচ্ছে বায়বীয় পদার্থ। এই কারণে কিন্তু এখানে বলা হলো যে তরলের চেয়ে হচ্ছে কি, তরলে দেখো শব্দের বেগ হচ্ছে বাতাসের চেয়ে বেশি, এবং কঠিন পদার্থের শব্দের বেগ তরলের চেয়েও বেশি, ঠিক আছে। তো এখন দেখো যে এরপরে আমাদের এখানে একটা ছক আছে, সেই ছকটা আমরা একটু লক্ষ্য করি। মাধ্যম আর দেখো মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন দেখো যে এখানে হচ্ছে আমাদের বাতাস আছে, আর কি আছে, হাইড্রোজেন আছে, পারদ আছে, পানি আছে, লোহা আছে,
হীরা আছে। এখন দেখো এইগুলোর কোনটার শব্দের বেগ কত সেটা আমরা একটু দেখে নিই। দেখো বাতাসের শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, আর এখানে আছে দেখো 1284 মিটার পার সেকেন্ড, আর হচ্ছে দেখো এরপরে 1450 মিটার পার সেকেন্ড, 1493 মিটার পার সেকেন্ড, লোহায় হচ্ছে 5130, আর এখানে হচ্ছে 12000। তো আমরা এখানে খেয়াল করে দেখি যে সবচেয়ে বায়বীয় পদার্থ হচ্ছে কি হালকা, তাই তো, যেখানে হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এই বাতাসে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এরপরে হাইড্রোজেনে দেখো কি 1200 কত 84 মিটার পার সেকেন্ড। পারদে দেখো যে কত 1450 মিটার পার সেকেন্ড। পানিতে শব্দের বেগ হচ্ছে 1493 মিটার পার সেকেন্ড। লোহায় আবার কত 5130 মিটার পার সেকেন্ড, এবং অনেক দ্রুত গতিতে যাবে। ঠিক আছে, দেখো হীরা, তার মানে লোহার চেয়েও কিন্তু হীরা হচ্ছে কি কঠিন পদার্থ, বেশি কঠিন পদার্থ, যে কারণে এখানে হচ্ছে 12000 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মানে 1 সেকেন্ডে আছে 12000 মিটার হচ্ছে শব্দ যেতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো 12000 মিটার যাওয়া মানে হচ্ছে কিন্তু আমাদের এখানে 12 কিলোমিটার যেতে পারবে, তাই না? তো 1 সেকেন্ডে কিন্তু 12 কিলোমিটার পথ যেতে পারবে। কিসের মাধ্যমে? দেখো যে হীরার ভিতর দিয়ে যদি শব্দ আমরা প্রেরণ করতে পারি, ঠিক আছে, বা প্রেরণ করি, তাহলে এই ব্যাপারটা আমার মনে হয় এখন তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, এবং গ্রীষ্মকালে দেখো শব্দের বেগ হচ্ছে এই দেখো তাপমাত্রা কত 30 ডিগ্রি সেলসিয়াস, এবং সেখানে শব্দের বেগ কত এইটা আমাদের এখন বের করতে হবে। তো এখন দেখো যে এখন আমরা কি করব, অঙ্কটা এখন দেখো আমাদের করতে হবে। তাহলে এখন দেখো যে এখানে হচ্ছে শব্দের বেগ বের করতে হবে, আর শব্দের বেগ দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখন তোমরা কি করবে, দেখো যে এখানে শব্দের গ্রীষ্মকালের বা শীতকালেরটা আগে লিখি। দেখো শীতকালে শব্দের বেগ v1 সমান সমান কত 332 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন দেখো যে এরপরে তাপমাত্রা T1 সমান সমান কত 10 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা কত 273 যোগ করে কি করব, কেলভিন বানাবো, কেলভিন। এরপরে আমাদের হচ্ছে গ্রীষ্মকালের তাপমাত্রা, দেখো শব্দের বেগ v2 সমান সমান বের করতে হবে। তাহলে গ্রীষ্মকালের তাপমাত্রা কত, তাপমাত্রা T2 সমান সমান কত 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে আছে দেখো 273 যোগ 30 এত কেলভিন। তো এখন আমরা দেখি যে এখন আমাদের সূত্রটা কি হবে। দেখো যে আমরা জানি v সমানুপাতিক √t, তার মানে তাপমাত্রার সঙ্গে বেগ, তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক হচ্ছে বেগ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি পাবো, v1 বাই v2 সমান সমান t1 বাই t2। তো এইটা হচ্ছে দেখো যে বর্গমূল থাকবে এখানে। তাহলে এখন আমাদের টার্গেট কি, দেখো v1 দেওয়া আছে, তাই না? তাহলে এখন আমাদের কি করতে হবে, v2 বের করতে হবে। তাহলে এখন দেখো হচ্ছে v1 আমাদের, তাহলে v2 হচ্ছে √ওভার কত t1 বাই t2। ঠিক আছে, তো এখন দেখো যে এইখানে হচ্ছে আমরা মান বসিয়ে দেবো। মান বসিয়ে দিলে আমরা হচ্ছে এখান থেকে কি
উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, এখানে হচ্ছে উত্তর কত হবে দেখো যে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো তোমরা কি করবে যে এখানে দেখো V2 এর মান বসিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে আছে V2, দেখো এটাকে আমরা V2 বলি আর এটাকে হচ্ছে V1 বলি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে এখান থেকে আমরা হচ্ছে কি গ্রীষ্মকালের হচ্ছে ইসের শব্দের বেগ কিন্তু বের করতে পারবো। এরপরে দেখো যে শব্দের ব্যবহার। এখন শব্দের ব্যবহার দেখো যে শব্দের প্রচলিত দেখো ব্যবহার কথা নিশ্চয়ই দেখো আমরা কাউকে আলাদা করে আবার এটা বলতে হবে না। ঠিক আছে, আমরা এই যে কথাবার্তা বলছি, তারপরে দেখো যে গান শুনছি, তারপর হচ্ছে ডাক্তার দেখো হৃদস্পন্দন শোনে, তাই না? তারপর হচ্ছে দেখো ইঞ্জিনিয়ার হচ্ছে যন্ত্রপাতির শব্দ শোনে ইত্যাদি। এগুলো হচ্ছে শব্দের সব হচ্ছে ব্যবহার। ঠিক আছে, এছাড়াও কিন্তু হচ্ছে সন্তান সম্ভব বা দেখো মায়ের পেটে দেখো যে বাচ্চারা যখন থাকে তখন তাদেরকে নবজাতককে হচ্ছে কি বড় হয় বা ছোট হয় বা কি অবস্থায় আছে সেটা জানার জন্য কিন্তু কি করে আলট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হয় এবং সেখানে হচ্ছে কিন্তু এই শব্দের ব্যবহার। ঠিক আছে, আচ্ছা এছাড়া হচ্ছে দেখো যে ত্রিমাত্রিক হচ্ছে সিজমিক হচ্ছে সার্ভে, সেটা কি করে, সেটা হচ্ছে যে মাটির নিচে একটা গর্ত, মোটামুটি একটা গর্ত করে সেখানে হচ্ছে কি করা হয় এই সিজমিক সার্ভে করার জন্য এখান থেকে দেখো জিওথার্মাল জিওফোন থাকে এবং সেখান থেকে হচ্ছে কি তোমার শব্দ পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে হচ্ছে প্রতিফলিত হয়ে সেই শব্দ আসার পরে সেটা রিসিভারের মাধ্যমে সেটা গ্রহণ করে আমরা অ্যাটলিস্ট কিন্তু বুঝতে পারি যে সেটা কত নিচে আছে বা কোন অবস্থায় আছে। ঠিক আছে, তো বুঝে তারপরে সেখান থেকে হচ্ছে কি ধরনের জিনিস আছে, গ্যাস আছে না তেল আছে, এটা কিন্তু বোঝা হচ্ছে সম্ভব হয় হচ্ছে এই প্রতিফলনের মাধ্যমে, শব্দ প্রেরণ এবং সেই প্রতিফলনের মাধ্যমে। ঠিক আছে, তো এখন এরপরে দেখো যে শব্দের আরো কিছু আছে, দেখো যে সুরযুক্ত শব্দ। ঠিক আছে, সুরযুক্ত শব্দ আছে, সেটা হচ্ছে দেখো যে আমাদের চারপাশে হচ্ছে নানা রকমের শব্দ রয়েছে। ঠিক আছে, এর ভিতরে দেখো যে কিছু শব্দ আছে হচ্ছে সেগুলো আমাদের কি শুনতে হচ্ছে শ্রুতি মধুর হয়, সেগুলোকে আমরা হচ্ছে সুরযুক্ত শব্দ বলি। সেটা হচ্ছে বাদ্যযন্ত্রের মাধ্যমে কিন্তু সেই শব্দগুলো তৈরি করা হয়। ঠিক আছে, তো এখন দেখো যে বাদ্যযন্ত্রের মাধ্যমে যে শব্দ তৈরি করা হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের সুরেলা শব্দ না। এক সুরেলা শব্দ, কিন্তু এখন দেখো যে ভিন্ন ভিন্ন হচ্ছে তরঙ্গ একসঙ্গে যুক্ত করে তখন কিন্তু সেই শব্দগুলোকে আমরা শুনি যখন, তখন আমাদের সেই শব্দগুলো ভালো লাগে এবং সুরযুক্ত হয়। ঠিক আছে, এখন দেখো যে এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দের কয়েকটা বৈশিষ্ট্য আছে, 3টা বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে তীব্রতা, একটা তীব্রতা, একটা হচ্ছে তীক্ষ্ণতা, আর একটা হচ্ছে টিম্বার। তো তীব্রতাটা কি দেখো, একটি সুরেলা শব্দ কত জোরে শোনা যাচ্ছে তার পরিমাপ হচ্ছে তীব্রতা। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে দেখো যে তীক্ষ্ণতাটা কি, দেখো সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে এই একই দেখো তীব্রাকার শব্দকে দেখো কখনো মোটা কখনো দেখো তীক্ষ্ণ শোনা যায়, সেটাকে হচ্ছে তীব্রতা বা পিচ বলে। আচ্ছা, এই শব্দের এই তীক্ষ্ণতার দেখো একক হচ্ছে কি হার্টস। আর টিম্বার দেখো ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের দেখো পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় সেটাকেই বলা হয় টিম্বার বা সুরের গুণ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো সুরেলা শব্দ তৈরি করার জন্য নানা ধরনের দেখো বাদ্যযন্ত্র ব্যবহার করা, এবং সেটা মোটামুটি হচ্ছে 3 ধরনের হয়। সেই 3 ধরনের কি কি দেখো, সেটা হচ্ছে তার দিয়ে দেখো তৈরি করা বাদ্যযন্ত্র, যেটা একতারা, তারপরে বেহালা, তারপরে সেতার। ঠিক আছে, সেতার এটা, তারপরে দেখো যে সব কি বাতাসের প্রবাহ দিয়ে তৈরি করা হচ্ছে বাদ্যযন্ত্র, সেটা হচ্ছে কি বাঁশি, তারপরে হারমোনিয়াম, এইগুলো বাতাসের প্রবাহের মাধ্যমে এটা তৈরি করা। আঘাত করে দেখো আবার আঘাত দিয়ে তৈরি করা শব্দের বাদ্যযন্ত্র, সেটা হচ্ছে কি ঢোল, তারপরে হচ্ছে তবলা, এইগুলো। আজকাল দেখো ইলেকট্রনিক্স ব্যবহার করেও কি করা হয়, বিভিন্ন ধরনের সুরেলা শব্দ তৈরি করার যন্ত্র তৈরি করা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে মূলত হচ্ছে শব্দের মূল কথাবার্তা ছিল। এরপর হচ্ছে দেখো শব্দের হচ্ছে দূষণ। আমাদের দেখো চারিপাশে অনেক ধরনের কিন্তু শব্দ আছে, যে শব্দগুলো কি করে আমাদের হচ্ছে পরিবেশ দূষিত করছে, তাই না, শব্দ দূষণ করতেছে। সেই শব্দগুলো হচ্ছে কি, তুমি যাচ্ছ গাড়ি যদি হঠাৎ করে হর্ন দেয় তাহলে পরে এটা আমাদের কি খারাপ লাগে এবং সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিও করে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যে যান্ত্রিক যখন গাড়িগুলো চলছে তখন তাদেরকে সকলকেই কিন্তু সচেতন হতে হবে এবং আমরাও কি অতিরিক্ত কোনো শব্দ করব না এবং সেই শব্দ তৈরি করা থেকে বিরত থাকবো এবং যারা করতেছে তাদেরকেও কি সচেতন করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে দেখো পুরো পড়াটা ছিল। আগামী সপ্তাহে বা আগামী ক্লাসে আমরা হচ্ছে দেখো যে পরের চ্যাপ্টার পড়বো। তো এই পর্যন্ত তোমরা পুরোটাই পড়ে ফিরবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।